বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক উষ্ণতর হচ্ছে, বাড়ছে ভারতের অস্বস্তি, যা হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস জে রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। 5 আগস্টের পর থেকে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কে মারাত্মক টানাপোড়েন চলছে। কত কিছু যে ঘটে গেল, ভারত কতভাবেই না চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করতে। যদিও দেশপ্রেমিক জনতা সকল দুরভিসন্ধি নস্যাৎ করতে এখনও এক হয়ে কাজ করছে। ফলে মিডিয়া প্রোপাগান্ডায় খুব বেশি সুবিধা হয়নি ভারতের। পরিবর্তিত এই সময়ে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কে ইতিবাচক অবস্থা দৃশ্যমান হয়েছে। এমন পরিস্থিতিতে ভারতের কপালে চিন্তার রেখা গভীর হয়ে দেখা দিচ্ছে। কারণ যে বাংলাদেশ থেকে দেশটি শুধু নিতেই থাকত, সেই বাংলাদেশ যখন ভারত থেকে বিমুখ এবং পাকিস্তানের প্রতি উষ্ণতা ছড়াচ্ছে, তখন ভারতীয় প্রশাসনের মাথা খারাপ অবস্থা। বাংলাদেশ শোষণের দীর্ঘদিনের এই সুযোগ হাসিনার পতনের পর হাতছাড়া হয়ে যাওয়ার আশঙ্কায় মোদী সরকার নিজের কপালে নিজে চপেটাঘাত করছে। এরই মধ্যে ঢাকা ইসলামাবাদের মধ্যকার ক্রমবর্ধমান সামুদ্রিক ও সামরিক সম্পর্ক দক্ষিণ এশিয়ার নিরাপত্তার পরিস্থিতিকে নতুন করে সংজ্ঞায়িত করছে। এই বিষয়টি নয়াদিল্লির কৌশলগত স্বার্থ ও আঞ্চলিক স্থিতিশীলতার ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর গত আগস্টে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্ব দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকারের। এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ঢাকা ও ইসলামাবাদ পুনরায় নিজেদের সম্পর্ক এগিয়ে নেওয়ার পথে অগ্রসর হচ্ছে বলে মনে করা হচ্ছে। গত ডিসেম্বরে মিশরের রাজধানী কায়রোতে এক সম্মেলনের অর্থাৎ D8 জোট সম্মেলনের সাইডলাইনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ডক্টর মোহাম্মদ ইউনূস দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট সব ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ব্যাপারে সম্মত হন। বাংলাদেশ 1971 সালের স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে পশ্চিম পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়। তখন থেকেই দুই দেশের মধ্যে সামুদ্রিক যোগাযোগ সীমিত ছিল, কিন্তু সম্প্রতি তা পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে দুই দেশের সম্পর্কের এক ঐতিহাসিক বরফ গলানোর ইঙ্গিত দেখা যাচ্ছে। ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি রয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পাকিস্তান থেকে আসা কার্গোর ফিজিক্যাল ইন্সপেকশন বা সরাসরি পরিদর্শনের ওপর আরোপিত পূর্বের বাধ্যবাধকতা বাতিল করেছে। এছাড়া 2025 সালের ফেব্রুয়ারিতে পাকিস্তান বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিতে শুরু করবে। বিশ্লেষকেরা বলছেন, এটি দুই দেশের সামরিক সম্পর্ককে আরও মজবুত করবে। এর বাইরে করাচি বন্দরে বাংলাদেশ আমান 2025 যৌথ নৌ মহড়ায় পাকিস্তানের সঙ্গে যৌথভাবে অংশগ্রহণ করবে। ভারতীয় বিশ্লেষকেরা বলছেন, পাকিস্তান যখন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করছে, তখন এই অঞ্চলের সম্ভাব্য নিরাপত্তা হুমকি নিয়ে উদ্বেগ বাড়ছে এবং ভারত এ ধরনের পরিবর্তনগুলো ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। ভারত মনে করে, দুই দেশের ক্রমবর্ধমান সম্পর্ক জোরদারের বিষয়টি দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্যকে নতুন করে সংজ্ঞায়িত করতে পারে। শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কে অবনতি হয়েছে। হাসিনা ভারতের সমর্থনপুষ্ট ছিলেন এবং দেশ ত্যাগের পর থেকেই তিনি ভারতে অবস্থান করছেন। পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ ও কূটনীতিকরা বলছেন, ভারতের উত্তর পূর্বাঞ্চলে অস্থিতিশীলতা ও নিরাপত্তা হুমকির মধ্যে দিয়ে জটিল ভূ রাজনৈতিক পরিবেশ মোকাবিলা করতে হবে। নয়াদিল্লি যখন এই পরিবর্তনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, তখন তারা বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা আরও শক্তিশালী করছে। ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক মন্ত্রয়া ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজের প্রতিষ্ঠাতা শান্তি ম্যারিয়েট ডি সুজা ডয়েচে ভেলেকে বলেন, কোনো সন্দেহ নেই যে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক সামগ্রিকভাবে উন্নত হয়েছে। এই পরিবর্তন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর জন্য নিরাপত্তার প্রভাব ফেলবে। ভারত দীর্ঘদিন ধরে সীমান্তে মানব পাচার, অনুপ্রবেশ এবং সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে উদ্বিগ্ন। বিশেষ করে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামের মতো ভারতীয় রাজ্যের সঙ্গে সীমানা ভাগ করায় ভারতের কেন্দ্র সরকার বিশেষভাবে উদ্বিগ্ন। কারণ এসব রাজ্য ব্যাপকভাবে সহিংস অস্থিরতার জন্য পরিচিত। ডিসুজা বলেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই শক্তিশালী সম্পর্ক কি শুধুই ভারতের কৌশলগত চাপের প্রতিক্রিয়া, নাকি এটি ভারতে অস্থিতিশীলতা সৃষ্টির বৃহত্তর পরিকল্পনার অংশ? যদি পরেরটি সত্য হয়, তাহলে ঢাকার বর্তমান সরকার কি এ ধরনের নীতি অনুসরণ করার সামর্থ্য রাখে? এর উত্তর হলো না।
ভারতীয় এই নিরাপত্তা বিশ্লেষক বলেছেন, এটি এখনও স্পষ্ট নয় যে ডক্টর ইউনূসের নীতিগুলো বাংলাদেশের প্রশাসনের মধ্যে গ্রহণযোগ্য হবে কিনা, কারণ এই অন্তর্বর্তী সরকার একটি অস্থায়ী ব্যবস্থা। তিনি আরও বলেন, নয়াদিল্লিকে দেশের দ্রুত পরিবর্তিত অভ্যন্তরীণ এবং বাহ্যিক পরিবর্তিত পরিস্থিতি মোকাবিলা করার জন্য নীতি তৈরি করতে সব দিকে নজর রাখতে হবে। পাকিস্তানে নিযুক্ত সাবেক ভারতীয় হাইকমিশনার অজয় বিসারিয়া ডয়েচে ভেলেকে বলেন, ভারত তার প্রতিবেশীদের সঙ্গে, বিশেষ করে বাংলাদেশের সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে নিজের নিরাপত্তা উদ্বেগ মোকাবিলার বিনিময়ে তাদের অর্থাৎ বাংলাদেশের সমৃদ্ধি বাড়ানোর ওপর জোর দিয়েছে। কিন্তু ভারতের এই বোঝাপড়া ঢাকায় নতুন রেজিম থেকে চ্যালেঞ্জের সম্মুখীন। বিসারিয়া বলেন, পাকিস্তান বাংলাদেশের সঙ্গে নিরাপত্তা সম্পর্ক স্থাপন এবং ভারতের প্রভাব মোকাবিলা করার চেষ্টা করলে আঞ্চলিক নিরাপত্তার ভারসাম্য অস্থিতিশীল হতে পারে। যেহেতু ভারত এই পরিবর্তনশীল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে, তাই নয়াদিল্লিকে পূর্ব সীমান্তে পাকিস্তানের বর্ধিত প্রভাব নিয়ন্ত্রণে সক্রিয় সামরিক অবস্থান এবং নিরাপত্তা ব্যবস্থা প্রয়োগ করতে হতে পারে। পাকিস্তান এবং বাংলাদেশের নতুন মৈত্রী ভারতের কৌশলগত স্বার্থের ক্ষেত্রে একটি বড় হুমকি সৃষ্টি করছে, বিশেষ করে বাংলাদেশ ও নেপালের মাঝে অবস্থিত পশ্চিমবঙ্গের শিলিগুড়ি করিডোরের জন্য, যা চিকেন নেক নামে পরিচিত। এটি ভূ রাজনৈতিকভাবে সংবেদনশীল একটি পথ, যা উত্তর পূর্ব ভারতীয় রাজ্যগুলোকে ভারতীয় ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে। এই করিডোরের সর্বাধিক সংকীর্ণ অংশের প্রস্থ 20 থেকে 22 কিলোমিটার। ভারত আশঙ্কা করছে যে চীন বাংলাদেশে উন্নয়ন কাজের আড়ালে এই করিডোরের কাছে তার উপস্থিতি নিশ্চিত করতে চাইতে পারে। এদিকে ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে, প্রযুক্তিগত সক্ষমতা মোতায়েন করছে এবং বেআইনি সীমান্ত পারাপার এবং চোরাচালান রোধে উচ্চ স্তরের সীমান্ত সুরক্ষা বাহিনী কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী ডয়েচে ভেলেকে বলেন, বাংলাদেশের ইসলামী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কাছে অস্ত্র ও বিস্ফোরক স্থানান্তরের ব্যাপারে ভারতের নিরাপত্তা উদ্বেগ থাকবে। বিশেষ করে ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের আমলে যারা মুক্তি পেয়েছেন তাদের তরফ থেকে ভারতের নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা আছে। তার দাবি, ইসলামপন্থীদের কাছে যদি কোনো অস্ত্র যায় এবং সেগুলো কোনোভাবে ভারতীয় বিদ্রোহী গোষ্ঠীগুলোর হাতে চলে যায়, তা গুরুতর নিরাপত্তা সমস্যা তৈরি করতে পারে। তবে জিন্দাল স্কুল অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের বিশ্লেষক ও বাংলাদেশ বিশেষজ্ঞ শ্রী রাধা দত্ত সংবাদ মাধ্যমকে বলেন, যদিও বর্তমানে ভারত বাংলাদেশ সম্পর্ক কিছুটা কঠিন সময় পার করছে, তবে একবার বাংলাদেশের নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হলে পরিস্থিতি শান্ত হবে। যদিও বাংলাদেশ এবং পাকিস্তান সম্পর্ক তৈরির লক্ষ্যে কাজ করছে, তবুও ভারতই বাংলাদেশে আরও গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রেখেছে। শ্রী রাধা দত্ত বলেছেন, উভয় পক্ষকেই বর্তমান ভাষাগত বিতর্ক পেছনে ফেলে কাজ শুরু করতে হবে। একবার দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরায় শুরু হলে ভারতীয় নিরাপত্তা উদ্বেগ অবশ্যই মাথায় রাখা হবে এবং এটি ঘটবে কেবল তখনই যখন প্রতিবেশী দেশগুলো অপ্রয়োজনীয় সমস্যা সৃষ্টি না করে বিষয়গুলো সমাধানে প্রস্তুত হবে। সম্প্রতি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইশাক দার বলেছেন, বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই, বাংলাদেশকে সম্ভাব্য সব উপায়ে সহযোগিতা করবে পাকিস্তান। বৃহস্পতিবার 2 জানুয়ারি ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে ইশাক দার এই মন্তব্য করেন। পাকিস্তানের কূটনৈতিক বিচ্ছিন্নতা 1 বছরের মধ্যে শেষ হয়েছে বলেও সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন ইশাক দার। তিনি বলেন, আমাদের পররাষ্ট্র দপ্তর বলেছে, আমরা অর্থনৈতিক কূটনীতি অনুসরণ করব। ঢাকা সফরের পরিকল্পনার কথা জানিয়ে পাকিস্তানের এই মন্ত্রী বাংলাদেশকে সহযোগিতার মূল অংশীদার হিসেবে বর্ণনা করেন। সংবাদ সম্মেলনে গাজায় চলমান গণহত্যার বিষয়ে পাকিস্তানের দৃঢ় অবস্থান এবং ইসরায়েলের প্রধানমন্ত্রীর প্রকাশ্য নিন্দা জানিয়ে বলেছেন, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় কার্যকরভাবে তার দায়িত্ব পালন করছে। তিনি সকল আন্তর্জাতিক ফোরামে কাশ্মীর ইস্যু উত্থাপনের জন্য পাকিস্তানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার পর বহু বছর দুই দেশের মধ্যে সরাসরি বাণিজ্য হতো না। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে দুই দেশের মাঝে শীতল সম্পর্ক ছিল। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানের সঙ্গে আমদানি রপ্তানি কার্যক্রম সীমিত হতে থাকে। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের পতনের পর থেকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে নানা ধরনের পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান। সম্প্রতি পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী করাচি থেকে একটি পণ্যবাহী জাহাজ সরাসরি চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে। 1971 সালের পর এটি প্রথম কোনো পাকিস্তানি পণ্যবাহী জাহাজের বাংলাদেশে নোঙর করার ঘটনা। উভয় দেশের মধ্যে এই সরাসরি সমুদ্র সংযোগকে ঐতিহাসিক বলেও আখ্যায়িত করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন,
পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক দিন দিন আরও দৃঢ় হচ্ছে এবং এরই ধারাবাহিকতায় আগামী মাসে ঢাকা সফরে আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে, কারণ 2012 সালের পর এটি প্রথমবারের মতো কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করবেন। শুক্রবার পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, ইসহাক দার আগামী মাসে বাংলাদেশ সফর করবেন, যা দুদেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন যুগের সূচনা হতে পারে। পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক দীর্ঘ সময় ধরে শীতল ছিল, বিশেষত শেখ হাসিনার শাসন আমলে। তবে সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্ক উন্নতির দিকে যাচ্ছে। ইসহাক দার বৃহস্পতিবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি এবং বাংলাদেশকে হারিয়ে যাওয়া ভাই হিসেবে উল্লেখ করে ঢাকা সফরের ইঙ্গিত দেন। তিনি বলেন, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দেশটি অর্থনৈতিক কূটনীতি অনুসরণ করবে, যা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করবে। পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্কের উন্নতি লক্ষ্য করা গেছে একাধিক ক্ষেত্রে। সম্প্রতি পাকিস্তানের করাচি বন্দর থেকে একটি পণ্যবাহী জাহাজ সরাসরি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে, যা 1971 সালের পর প্রথম ঘটনা। পাকিস্তান থেকে বাংলাদেশে সরাসরি পণ্যবাহী জাহাজ চলাচলের এই ঘটনা সম্পর্কের উন্নতির ইঙ্গিত দেয়, কারণ এতদিন পাকিস্তানি পণ্যবাহী জাহাজ শ্রীলঙ্কায় কন্টেইনার খালাসের পর বাংলাদেশে আসত। শেখ হাসিনার পতনের পর পাকিস্তান বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর পাকিস্তান থেকে আমদানি রপ্তানি কার্যক্রম সীমিত হয়ে পড়েছিল। তবে বাংলাদেশ সরকার 2019 সালে পাকিস্তানের অনুরোধে সেই সব পণ্যকে লাল তালিকা থেকে মুক্ত করে। এছাড়া পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, যার মাধ্যমে দুদেশের মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক শক্তিশালী হতে পারে। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। ধন্যবাদ।